বলা হয় যে ডাকসু হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের। ডাকসু নির্বাচিত হওয়ার পর যে জায়গাটা ধরে রাখা সেটা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এই ভাইয়াটা আসলে আমার হয়ে কাজ করবে, সে আমাকে নিয়ে চিন্তা করছে। তাদের এই মনস্তাত্ত্বিক জায়গাটা নিয়ে আপনাকে ডেভেলপমেন্টে আসতে হবে। আস্থার জায়গা তৈরি করাটা আমার কাছে মনে হয় যে নেতৃত্বের একটা বড় গুণাবলী হতে পারে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্যানেলের পাশাপাশি মনোনয়নপত্র কিনেছেন একাধিক স্বতন্ত্র প্রার্থী। স্বতন্ত্রদের মধ্যে একজন হলেন জিনি আক্তার সুইটি। তিনি ডাকসু নির্বাচনে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদপ্রত্যাশী। তিনি সহ এই পদে লড়বেন মোট ১৯ জন। নির্বাচনের নানান দিক নিয়ে তিনি ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপ করেছেন। কেন ডাকসুর নেতৃত্বে যেতে চান, ক্যাম্পাসে কিভাবে বিষয়ভিত্তিক কাজগুলো করবেন, চলুন শুনে আসি তার মুখ থেকেই। এখন অবধি বেশ শিক্ষার্থীদের কাছে এক ধরনের ভালোই সাড়া পাচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে শিক্ষার্থীরা যেটা দেখছে তারা আর কি প্যানেল বাদ দিয়ে কিংবা সব কিছু বাদ দিয়ে তারা আসলে ব্যক্তি হিসেবে জাজ করার চেষ্টা করছে যে আসলে ওই ব্যক্তিটার ব্যাকগ্রাউন্ডে সে কী কী কাজ করেছে এবং সেই ব্যক্তিটা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তারা বেশ স্মার্ট একটা জায়গায় আছে এবং সেই জায়গা থেকে তাদের একটা ভালো রকম সাড়া পাচ্ছে এবং তারা বলছে যে না আপু আপনি করেন, আমরা আছি আপনার সাথে। সেই জায়গা থেকে আসলে তাদের একটা ভরসার জায়গা নিয়ে আমি এগোচ্ছি এখন অবধি। মানুষদেরকে আসলে এই প্রেজেন্টেশন কিংবা কোলাপ করার মধ্যে দিয়ে একটা গুণাবলী প্রকাশ পায়। ধরেন যে আপনি কতজন মানুষকে আসলে সাংগঠনিক একটা জায়গায় এক করতে পারছেন। প্রত্যেকটা মানুষজনকে যখন এক কাতারে আনতে পারবেন কিংবা তাদের সেই চর্চাটাকে ধরে রাখতে পারবেন বা তাদের অর্থাৎ নির্বিশেষে আমরা কি করি, আমরা যখন কোনো কিছু প্রচার করতে যাই আমরা এখনও দেখছি বড় বড় বিজ্ঞাপন কোম্পানিগুলো কিছু ফিক্সড অডিয়েন্স টার্গেট করে যে তারা আসলে এইভাবে এই অডিয়েন্সটা গ্র্যাব করবে বা এই অডিয়েন্সটা গ্র্যাব করবে। বাট যখন আমরা নেতা হতে যাই তখন কিন্তু আমাদেরকে অবশ্য সর্বস্তরের যে মানুষ আছে সেই সর্বস্তরের মানুষ, সর্ববর্ণের মানুষ এবং দল বল নির্বিশেষে সকল মানুষের কাছে আসলে পৌঁছাতে হবে বা তাদের কাছে আমাদের কতটুকু মানে অ্যাকসেপ্টেন্স আছে সেই জায়গাটা আসলে তৈরি করতে হবে। তো আমি মনে করি যে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আর একই সাথে ভরসার জায়গাটা আমাদের মধ্যে নেতৃত্বর গুণাবলী হয়তো অনেকেরই আছে, কিন্তু আপনি শিক্ষার্থীদের মধ্যে আসলে সেই ভরসার জায়গাটাকে কতটুকু বিল্ড আপ করতে পারবেন যে ঠিক আছে এই আপুটা কিংবা এই ভাইয়াটা আসলে আমার হয়ে কাজ করবে, সে আমাকে নিয়ে চিন্তা করছে। তাদের এই মনস্তাত্ত্বিক জায়গাটা নিয়ে আপনাকে ডেভেলপমেন্টে আসতে হবে, তাদের কাছে আসতে হবে। কারণ আপনি যতদিন না তাদের কাছেই পৌঁছাতে পারবেন, আন্তরিকতার জায়গা তৈরি করতে পারবেন, ততদিন আমার কাছে মনে হয় না যে নেতৃত্বে সেই জায়গাটা আপনি ধারণ করছেন। আমরা অনেকেই দেখি যে বাইরে হা হ্যালো করি বা চা খাই, একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। একটা মানুষ আপনি দেখবেন সে বিপদের সময় যখন সে স্মরণ করে আপনাকে, তো সেই জায়গাটাতে সে বিশ্বাস করে যে না এই মানুষটার কাছে গেলে আমি হয়তো কোনো একটা জায়গা থেকে রিলিফ পাবো, সেটা অর্থ দিয়ে না হলেও মনস্তাত্ত্বিক জায়গা থেকে তার কাছ থেকে আমি রিলিফ পাবো। তো একটা আস্থার জায়গা তৈরি করাটা আমার কাছে মনে হয় যে নেতৃত্বের একটা বড় গুণাবলী হতে পারে, যে সামগ্রিকভাবে সকলকে ধরে আসলে এগিয়ে যেতে পারবে। আমরা বলছি কেন্দ্রীয় ছাত্র সংসদ, তো এখানে ছাত্র নামের একটা কথা আছে। তো আমরা জানি যে আলটিমেটলি মানুষ পলিটিক্যাল একজন জীব, সবাই এটা আমরা বলি বা আমরা বুঝি, কিন্তু আলটিমেটলি গিয়ে যখন আমরা একটা ছাত্র সংসদে লড়ছি পলিটিক্যাল অনেক প্যানেল হয় এবং বলা হয় যে ডাকসু হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট বাংলাদেশের। তো এই ডাকসুর উপর নির্ভর করে আসলে জাতীয় রাজনীতির একটা মোড় ঘুরতে পারে এরকম সমীকরণ করা হয়। কিন্তু সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়েছি, তো এই যে ডাকসুগুলা এগুলো এই মানে এই যে ডাকসু হোক কিংবা রাকসু হোক কিংবা জাকসু হোক, তো সব কিছু মিলে আসলে শিক্ষার্থীদের জন্য আপনি কতটুকু করতে পারছেন সেটা একটা জায়গা নিশ্চিত করতে হবে আর কি ডাকসুর মধ্য দিয়ে। আমাদের যে কমিউনিটিটা সেই কমিউনিটির মধ্যে আমরা জানি যে অঞ্চল ভেদ করে এক একজন এক এক অঞ্চল থেকে উঠে আসে। আমি চেষ্টা করব যে আঞ্চলিক জায়গা থেকে কিছু ফেস্ট করা, যেখানে তাদের আঞ্চলিক যে নিজস্বতা বা নিজস্ব যে স্বকীয়তা, সেটা তাদের গান হতে পারে, সেটা তাদের পোশাক হতে পারে, অথবা সেটা তাদের খাদ্য হতে পারে, সেই জায়গাগুলো আসলে রিপ্রেজেন্ট করা। ডাকসু আমার কাছে মনে হয় যে একটা প্রশাসনিক জায়গা থেকে চাপ দেওয়ার একটা হাতিয়ার, যে আমরা তো আসলে তাদের জন্য এটা করে দিব ওটা করে দেবো, ব্যাপারটা এরকম না। বাট আমরা তাদের একটা প্রতিনিধিত্বের জায়গায় আসতে পারি এবং সেই প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা প্রশাসনকে সেটাতে চাপ দিতে পারি যে প্রশাসন যেন এই বিষয়গুলো খতিয়ে খতিয়ে দেখে এবং এগুলো যেন তারা আলটিমেটলি শিক্ষার্থীদের সহায়তার জন্য যেন এই বিষয়গুলো করে। একই সাথে হচ্ছে দলীয় যে চাপের কথা আপনি বলছেন, হ্যাঁ সেটা নিঃসন্দেহেই থাকে, দলীয় একরকম চাপ কিংবা উপরে যে পদগুলো হবে তাদের এক ধরনের চাপ থাকে। কিন্তু আমি বিশ্বাস করি যে এই গণ অভ্যুত্থানের পর আমরা একটা গণতান্ত্রিক জায়গা থেকে আসলে লড়তে পারছি। কারণ আপনি দেখবেন যে এখনো 500-এরও বেশি অনেক শিক্ষার্থী কিন্তু ফর্ম নিয়েছে, তার মানে তাদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা আছে। তার মানে তারা এই যে ভোট করছে তারা বিশ্বাস করছে যে না আমি যদি শিক্ষার্থীদের কাছে যাই আমার ওই জায়গাটা আমি তৈরি করতে পারবো। আমরা 2019 সালে ডাকসু দেখেছি যেখানে আসলে ফলাও করে এক ধরনের রেজাল্ট এসেছে, কিন্তু এইবার আমরা সেই আশাটা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকসু নির্বাচিত হওয়ার পর যে জায়গাটা ধরে রাখা সেটা আসলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হবে এবং প্রত্যেকটা মানুষ যখন নির্বাচিত হয়ে আসবে, যদি আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তারা কিন্তু সেই শিক্ষার্থীদের কথাগুলো রাখবে। যদিও এরপরে বিভিন্ন জটিলতা আসতে পারে, কিন্তু তারপরও আমার মনে হয় যে যারা নির্বাচিত হয়ে আসবে তারা নিজ নিজ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভালোর জন্য সর্বোচ্চটা দিয়ে যাবে।